আমাদের জীবনের মূল লক্ষ্য প্রশান্তি লাভ করা আর শান্তি লাভ, ঠিক তো? সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সব জায়গাতে, এটা মানসিক ভাবে হতে পারে, এটা শারীরিক ভাবে হতে পারে, এটা ব্যক্তিগত হতে পারে, এটা সামাজিক ভাবে হতে পারে, পারিবারিক হতে পারে, মেয়েদের সন্তানদের, সব যে কোনো দিক দিয়ে আমার একটাই লক্ষ্য শান্তি লাভ করা। আর শান্তির ভিড়, শান্তির একমাত্র জায়গা, অনেক রকম অশান্তি মানুষ শান্তির মনে করে কিন্তু শান্তির নয় প্রকৃতপক্ষে, এমন অনেক কিছু আছে কিন্তু প্রকৃতপক্ষে সত্য শান্তির জায়গা যেটা সব দিক দিয়ে আমার ব্যক্তিগত, শারীরিক ও মানসিক, আমার পরিবারের, আমার সমাজের, আমার দেশের, আমার রাষ্ট্রের, বিশ্বের যে কোনো জায়গাতে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অ্যাঙ্গেলে যেখানে আপনি প্রকৃত শান্তি খুঁজতে যাবেন সেখানে আমাকে ইসলামের বিধিবিধান, আইন কানুনের আশ্রয় দিতেই হবে, নতুবা আপনি শান্তি খুঁজে পাবেন। চূড়ান্ত কথা। তো শান্তি আমি যে জায়গাতে চাইছি আমার মনে এবং আমার দেহে, আমাদের পুরো দেহটা তিনটে পার্টে বিভক্ত, একটা সোল, হার্ট আর স্পিরিট। সোল হচ্ছে আমাদের ব্রেনে অবস্থান করে, যেটা আত্মা বলা হয়, যেটা সমস্ত মেমোরি, আমার মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, চেতনায় অবচেতনায় সমস্ত ঘটনা সেখানে রিজার্ভ থাকে। এটা আমি রিমাইন্ড করতে পারি না, এটা আমার মেমোরিতে থাকে। আমি তো আজ ইতিহাস এখন লোককে দেখেছি, আমার মাথায় নেই, কিন্তু কোনো সময় যদি লোকে আমরা দেখি মাথায় চলে আসে ব্যাপারটা, তো সে আমার কি হয়েছিল, কোথায় দেখা হয়েছিল, লোকটা কে, এই যে নজরে চলে আসে। ঠিক তেমনি হবে আমার শরীরের মধ্যে থাকা বিভিন্ন ডাকাগুলো, আমার জীবনে ইহকালের যাবতীয় চিন্তা ভাবনা, চিন্তা বিজ্ঞান, সমস্ত রকমের মানসিকতার ডাকাগুলো, কাজকর্ম, ডাকাগুলো আমার শরীরে রিজার্ভ থাকে। সেটা মৃত্যুর পরে কিন্তু আমার রিজার্ভ থাকে এবং ফলাফল ওটারই হিসাব। দ্বিতীয় হচ্ছে স্পিরিট, এই হার্টটা বেড়ে থাকে, যেটা ফিজিক্যাল হয়, অন্তর বলা হয়, সেখানে জ্ঞান ধারণ করা হয়, জ্ঞান থাকে। ফিজিক্যাল যদি আমার মানে সোলটা যদি নষ্ট হয়ে যায়, সোল যদি নষ্ট হয়ে যায়, সোল যদি বিপদে চলে যায়, সেক্ষেত্রে হার্ট কিন্তু অনেকটা কাজ করে, হার্টটা অনেকটা সেই সোলের কাজটাকে রিকভার করতে হেল্প করে। আর তৃতীয় পার্ট হচ্ছে স্পিরিট। স্পিরিট হচ্ছে মানসিক ইচ্ছা, মানে প্রচন্ড মেন্টাল উইলিংনেস, তার সঙ্গে ফিজিক্যাল ফিটনেস, দুটো জিনিস হচ্ছে স্পিরিট। আমরা মেডিকেল সায়েন্সে শুধুমাত্র হার্ট এবং স্পিরিট এই দুটো নিয়ে কাজ করি এবং এই দুটো জিনিস নিয়ে আমরা বেশি চর্চা করি, কিন্তু সোলটা নিয়ে আমরা চর্চা করি না। ফলে কি হচ্ছে, ফলে যেটা হচ্ছে আমাদের যে কোনো মেডিকেল সিস্টেমের চিকিৎসাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কি হবে অসম্পূর্ণ থাকছে? আজ থেকে 50-60 বছর আগে আপনি চলে যান, যারা এখানে বয়স্ক আছে, যাদের বাবা মা বাড়িতে আছেন, প্রত্যেকে একটু কল্পনা করুন, আজ থেকে 50-60 বছর আগে পরিবারে, নিজের দেহে, বাড়িতে বা সমাজে মানুষের অসুখ কেমন ছিল, অসুখের প্রবণতা কেমন ছিল। আজকে যেমন যে হারে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে সুগার, প্রেশার, থাইরয়েড, গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, গ্যাসের সমস্যা, নানাবিধ অনেক সমস্যা যে হারে দেখা দিয়েছে, আজ থেকে ঠিক 50-60 বছর আগে চলে যান। আপনি নিজের অভিজ্ঞতা থেকে আপনি নিজেকে মূল্যায়ন করুন যে তখন এতটা ছিল কিনা। নিশ্চয়ই ছিল না। ছিল কি? ছিল না। তাহলে এই 50-60 বছর বা 70 বছরের ব্যবধানে এত পরিবর্তন কেন হলো? এত পরিবর্তন কেন হলো? আগে ধরুন আপনার প্রতি 100 জনে 50-60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়সে মানুষ সারাদিন মাঠে খেটে এসে বাড়িতে শাক ভাত ডাল যা খেয়েছে, ঘুমিয়েছে, দিন রাত হয়তো আল্লাহ ইবাদত করেছে, 80-70-90 বছর পর্যন্ত বেঁচেছে, কোনোদিন অসুস্থ হয়নি। কিন্তু আজকে মানুষ, একটা বাচ্চা 15 বছর 20 বছর পার হতে দেরি, নানাবিধ সমস্যা আক্রান্ত হচ্ছে। তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তাহলে গত 50-60
60 বছর বয়সের মানে এই সময়কালে পৃথিবীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা আমাদের নজরে আসে, যেটা আমরা পর্যবেক্ষণ করি। তাহলে সেটা কি? আপনি 1905 সালের পরে যখন গোটা বিশ্বে প্রথম যখন গ্রিন রেভলিউশন চালু হয়, যেখানে খাদ্যকে, বিভিন্ন শস্যকে, বিভিন্ন ফসলকে, ফলকে, সবজিকে চাষ করার জন্য ব্যাপক পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা শুরু হয়, ব্যাপক পরিমাণে ইনঅর্গানিক ফার্টিলাইজার এবং কেমিক্যাল ইউজ করা শুরু হয়, তাতে ফলন বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশি ফলন বৃদ্ধি পাওয়ার জন্য, আরো বেশি মুনাফা লাভ করার জন্য আমরা জেনেটিক্যালি মডিফাইড বীজ ব্যবহার করতে শুরু করি। ফলে কি হয়? ফলন বৃদ্ধি পায় ঠিক, ফসল বৃদ্ধি পায় ঠিক, আমার মুনাফা বেশি হয় ঠিক, কিন্তু প্রতিটা জায়গাটা হয়ে গেল কি হবে? প্রত্যেকটা খাদ্যের কণাতে, প্রত্যেকটা শস্যের কণাতে, প্রত্যেকটা ফসল সবজির কণাতে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন বিষ ঢুকে গেল। যে বিষে কি আছে? প্রত্যেকটা বিষে ম্যাক্সিমাম হেভি মেটাল ব্যবহার করা হয়। মোটামুটি 50 থেকে 70-80% হেভি মেটাল। হেভি মেটাল কি? যেমন এখানে একটা ধরুন, এটা লোহাতে তৈরি, এর একটা ড্রেসিং আছে, এটা আপনার মার্বেলের ড্রেসিং আছে বলে এটা মোলায়েম আছে, মোলায়েম হয়েছে। তো যে কোনো হেভি মেটাল, বিশেষ করে মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, lead, এই জাতীয় কেমিক্যাল, এই জাতীয় হেভি মেটাল বিভিন্ন ইনঅর্গানিক ফার্টিলাইজার, কেমিক্যাল এবং তার সঙ্গে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইডে ইউজ করা হয়। ফলে কি হয়? ওই সমস্ত কেমিক্যাল গুলো আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে হলেও প্রতিনিয়ত 3 বেলা 4 বেলা অল্প অল্প পরিমাণে আমরা হোমিওপ্যাথিক ডোজের মতো খাচ্ছি। এবং সেটা খাওয়ার জন্য আমরা ক্রনিক্যালি পয়জনিং হচ্ছে। আমাদের তো ক্রনিক্যালি দীর্ঘদিন ধরে অসুস্থ হচ্ছে, আস্তে আস্তে পয়জনিং হচ্ছে। সেই বিষটা, যে খাবারটা আমরা খাই, যে কোনো খাবারই যখন খাবো, পেটে গিয়ে সেটা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে লিভার, প্যানক্রিয়াস, পাকস্থলী, বিভিন্ন এনজাইমের মাধ্যমে সেটা ভেঙে ভেঙে যখন শোষণযোগ্য কণায় পরিণত হবে, সেই সঙ্গে ওই বিষের কণাগুলো খাবারের সঙ্গে লিভারে যায়। ওটা পেটে লিভারে যায়। লিভারে গিয়ে সেখানে লিভার চেষ্টা করবে যতটা সম্ভব সেই সমস্ত খাবারের কণাগুলোকে প্রিজার্ভ করা, নিজের দেহে কাজে লাগানো। যেগুলো ক্ষতিকর সেগুলো ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে সেগুলো দেহ থেকে বের করতে হবে। কিন্তু ম্যাক্সিমামটা সবটা পারে, কিছুটা জমে যাবে। এই কিছুটা জমে যাবে, এই কিছুটা জমার প্রক্রিয়াটা আপনার এখনকার যুগে মাইল্ড ওয়েট থেকে হচ্ছে, যেটা আজ থেকে 3 বছর আগে হয়তো 10 বছর বয়স থেকে হয়েছে, তারও 20 বছর আগে হয়তো 20 বছর বয়স থেকে হয়েছে, তারও 40-50 বছর আগে হয়তো 50 বছর বয়স থেকে হয়েছে। কিন্তু এখনকার বাচ্চাদের মাইল্ড ওয়েট থেকে। আমরা যখন থেকে বিষযুক্ত খাবার খাওয়া শুরু করেছি এবং যখন এই বিষযুক্ত খাবারের অনেক পয়জনের 30-40 বছর অতিক্রান্ত করে ফেলেছি, ঠিক সেই সময় আমাদের লিভার অলরেডি ওই সমস্ত হেভি মেটাল দিয়ে স্যাচুরেট হয়ে গেছে। যখন লিভার স্যাচুরেট হয়ে গেছে, তখন আস্তে আস্তে সমস্যা আমার দেহে আসা শুরু করেছে। যখনই লিভার স্যাচুরেট হয়ে যাবে, আমরা মনে করি আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কানে একটা কাজ আছে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে, মাথা দিয়ে চিন্তা করি, নাক দিয়ে শ্বাস নিই, ঘ্রাণ নিই, জিভ দিয়ে কথা বলি, স্বাদ গ্রহণ করি, দাঁত দিয়ে চাবাই, ঠিক কিনা? তারপরে ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নেই, হার্টের কাজ, গোটা দিয়ে রক্ত পাম্প করা। এক একটা অঙ্গের এক একটা কাজ আছে। কিন্তু কালকে একজন ধারণা আছে যে লিভার পাড়ে কাজ করে, লিভার পাড়ে কাজ করে তার ধারণা আছে 2000 টাকা। আমাদের বডিতে কেমিক্যাল ফ্যাক্টরি হচ্ছে লিভার। আমার প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা কোষে, মাথার এই চুলের জগাতে যে মলিকুলটা প্রয়োজন, এটা চুলের জগাতে তৈরি হয় না, এটা লিভারে তৈরি হয়। এই চোখের রেটিনা লেন্সে যে মলিকুলটা প্রয়োজন, যে নিউট্রিশনটা প্রয়োজন, এটা লিভারে তৈরি হয়। পায়ের পাতা, নখের মাথার যে গ্রাভিটা প্রয়োজন, এটা লিভারে তৈরি হয়। কিন্তু সেখান থেকে লিভারে যায় কিভাবে? যেমন আপনার দুর্গাপুর থেকে কয়লা পাথর যেমন মালগাড়ি থেকে যায় বিভিন্ন জায়গায়, কিন্তু লিভারে ওগুলো জমে তৈরি হয়ে জমা থাকে। যখন যেখানে প্রয়োজন, মেসেঞ্জার আকারে হরমোনের মাধ্যমে যখন মেসেজ যায়, তখন লিভারে ভিটামিন B12 এর সঙ্গে বাইন্ড হয়ে সেটা ট্রান্সপোর্ট হয়ে চলে যায়।
এইভাবে লিভার বায়োকেমিক্যাল কাজ 2000 টাকা আছে কন্টিনিউ। তাছাড়া বড় বড় 6টা বড় ক্রিটিক্যাল ফিজিওলজিক্যাল ফাংশন করে। তাহলে আমরা এক একটা অঙ্গের এক একটা কাজ মনে করি, কিন্তু লিভার যে 2000 টাকা কাজ করছে সেই লিভারকে যত্নে রাখাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ, যেটা সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবচেতন, যেটা ভিতরে আছে। আজকে দেখুন মানুষের যাবতীয় সমস্যা, যত ক্রনিক অসুখ আছে, আপনার গ্যাসের, পেটের সমস্যা, আইবিএস সমস্যা, পেটের যাবতীয় সমস্যা, আজকে আপনার কি বলে মানে ওবেসিটি সমস্যা, আজকে আপনার নার্ভের যন্ত্রণার সমস্যা, নাকে নাকে ব্যথার সমস্যা, আজকে আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, মাথা চুল পড়ে যাওয়া, তারপরে যে আপনার কি বলে বর্তমান যুগে যতগুলো সমস্যা আগে ছিল না, এখন দেখছেন সব বাড়ি বাড়ি প্রত্যেকটা দেহের মানুষের দেহের মধ্যে সবগুলো মূল জায়গাতে, যেটা আমরা ওই বিভিন্ন খাবারের মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর 25 বছর খেয়ে খেয়ে যখন লিভারকে মোটামুটি একটা দুর্বল জায়গায় নিয়ে চলে এসেছি, তখন সিমটমগুলো দেখা শুরু করে। আজকে আপনি বিষমুক্ত খাবার খাবেন, বিষযুক্ত খাবার খাবেন, কালকে আপনার সমস্যা হবে না। এটা আমরা 20 বছর 30 বছর খেতে 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 যখন লিভার জায়গাটা ভর্তি হয়ে যাবে, তখন আস্তে আস্তে সমস্যা দেখা শুরু হবে। তো এই জায়গাটা গত 50-60 বছরে বেড়েছে। 1905 সালে যখন গ্রিন রেভলিউশন হয়ে পেস্টিসাইড ব্যবহার শুরু হয়, তখন থেকে আস্তে 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 মোটামুটি 40-60 বছর যখন খাওয়া হয়ে গেল মানুষের, ওই 60-70 সালের দিকে তখন কিছু কিছু সিমটম দেখা শুরু করে। অদ্ভুত ধরনের মাঝে মধ্যে সিমটম, যেমন মেয়েদের যেমন যে মেয়েটা 1950 সালে জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা যখন 1950 সাল, তখন 35 বছর বয়স, সেই বয়সে মাসিকের মোটামুটি শেষের দিকে অবস্থা। সেই সময় কিছু কিছু সিমটম দেখা দিল, যে হঠাৎ করে বুক ধরপড় করছে, হাত পা টেনে দিচ্ছে, হাত পা যন্ত্রণা হচ্ছে, ঘুম আসছে না, ঘুম, মাথা কাবার ঘেমে যাচ্ছে, দমপেটের সময় ব্যথা করছে, বা সাদা সাদা সমস্যা, মাসিকের গন্ডগোল, অনিয়মিত মাসিক, মানে একটা মানে অদ্ভুত ধরনের সিমটম, যেটা মেডিকেল ডাক্তাররা বুঝতে পারছে না কেন হচ্ছে। তখন তাকে একটা নাম দেওয়া হলো, এটা পিএমএস, পেরিমেনোপজাল সিনড্রোম। কিন্তু পিএমএসটা কি? কতগুলো সিমটমের একটা নাম, কিন্তু কোথা থেকে হচ্ছে বোঝা গেল না। তো এই 40 বছর যখন বিষ খাওয়া শুরু হলো, তখন এই সিমটমগুলো শুরু হলো। এইভাবে আস্তে 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 আজকের যুগে এই 9 হাজার দশকে এরকম সিমটম অনেক অসুখ আছে, যেগুলো আন্দোলন দ্বারা যায়। তো আমাদের মূল জায়গা হচ্ছে এই জায়গা। তো এই মোটামুটি এখনকার যুগে এই 2020 সালে প্রত্যেকটা মানুষের দেহে কিন্তু স্যাচুরেট লেভেলে এই সমস্যা চলে। অর্থাৎ আমাদের আজকে থেকে যদি সাবধান না হই আমাদের খাবার সম্পর্কে, আমাদের খাদ্য সম্পর্কে, আমরা যেটা খাবার খাই, তাহলে কিন্তু আগামী দিনে অসুখের হাত থেকে কিছু বাঁচতে হবে। সে যত শক্তিশালী হোক, যত টাকাওয়ালা, বাঁচতে হবে। তো আমাদের যেটা খাই, যেটা পান করি, সেটা সম্পর্কে আমাদের খুব সাবধান থাকতে হবে। পরিষ্কার আল্লাহ বলেছেন যে আমি যেগুলো সৃষ্টি করেছি সেগুলো তো পরিবর্তন করি। অথচ আমরা প্রত্যেকটা শস্য, প্রত্যেকটা সবজি, ফসলের বীজকে পরিবর্তন করে দিয়েছি, জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন জীবাণু ঢুকিয়ে একটু ফলন বৃদ্ধি করা যায়, যেগুলো আমরা দেখে শুরু করছেন। আবার বিভিন্ন শস্য, পোলট্রি মুরগি কত দিতে বয়স, পোলট্রি মুরগি কত দিতে বয়স আগে ছিল না। কিন্তু এই হচ্ছে ভয়ানক প্রতি আলোচনা বিশ্লেষণ করতে একটা সময় নেই। তো আমি আরো ঘোরা থেকে আমি নামাজের পর থেকে বলবো ইনশাআল্লাহ। তো যার একটু লিঙ্ক দিলাম যে আমাদের অসুখ আছে, এবং দেহের যে মনের সমস্যা, দেহের সমস্যা, হার্টের সমস্যা, তার সমাধানও কিন্তু ইসলাম আছে। তো সেটা কি হবে, এটা কিভাবে সমাধান করা সম্ভব, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ নামাজ যখন খাওয়ার পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিউরিফিকেশন অফ হার্টের ফিজিক্যাল পার্ট, মানে ফিজিক্যাল পার্টটা এক্সপ্লেন করা, একটু অসুখ আছে সেগুলো কেন হচ্ছে, বা সেগুলো থেকে কীভাবে মুক্তি পাবো, কীভাবে সেখান থেকে আমরা সুস্থ হবো, সেই বিষয়ে কিছু আলোচনা কথা হলো। তার প্রসঙ্গে প্রাথমিক কিছু ভূমিকা বলেছি। এখানে আমি মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের বর্তমানকালে অধিকাংশ ক্রনিক অসুখ, অ্যাকুট অসুখ বলতে যেগুলো রাস্তাঘাটে পড়ে গেল, ছিঁড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, ভালো আমরা রাত থেকে পড়ে গেল, এটা তো কঠোর অ্যাক্সিডেন্ট,
এগুলো বাদ দিয়ে বাকি যত ধরনের অসুখ আছে যেগুলো নিয়ে আমরা বহুদিন থেকে ভুগি, বিভিন্ন ডাক্তারখানা গিয়ে প্রচুর টাকা খরচা করি, বিভিন্ন রকম রিপোর্ট করি, বিভিন্ন রকম ওষুধ খাই, চিকিৎসা করি, 1 টাকা করে না হলে অন্য টাকা না যায়, মানে আমরা সবরকম চেষ্টা সুগার থাইরয়েড এই জাতীয় অসুখ। তো এই অসুখগুলো এত বেশি কেন হচ্ছে সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা আমি দিয়েছি যে আমাদের খাবার এবং পানীয় তার সঙ্গে বিভিন্ন রকম মেটাল ইউজের মাধ্যমে আমরা কিন্তু অনেকেরই প্রয়োজন করছি, যার জন্য আমাদের দেহে যে প্রভাবটা পড়ছে আস্তে আস্তে, মানে হঠাৎ করে হবে না, আস্তে আস্তে হচ্ছে। তো পিউরিফিকেশন অফ হার্টের মূল জায়গা যেটা, এটা যে ফিজিক্যাল হার্টের কিছু অসুখ হতে পারে। ফিজিক্যাল হার্টের মূল একটা সবচেয়ে বড় অসুখ হচ্ছে প্রেশার। ব্লাড প্রেশার সম্পর্কে আপনাদের ধারণা আছে? মাদের প্রেশার সম্পর্কে এই কথা তো সবাই শুনেছেন, ব্লাড প্রেশার। এই কথাটা আমি বলবো আজকে, এটা একটা ভাইটাল পার্ট, এবং এটা কেন হয়, কিভাবে হয়, সংক্ষিপ্ত আলোচনা করব। রক্ত ঘন হয় এই কথাটা আপনারা শুনেছেন? ব্লাড গাঢ় হয়, রক্ত গাঢ় হয় এই কথাটা শুনেছেন কখনো? শুনেছেন? তো আপনাকে এরকম 3টে গ্লাস সামনে রাখলাম, একটাতে প্লেন ওয়াটার দিয়েছি, একটাতে দুধ আছে, একটাতে ম্যাঙ্গো জুস আছে। আমি মাত্র দেখাচ্ছি মা বোনদের, 3টে গ্লাস আছে এরকম, 3টে স্বচ্ছ কাঁচের গ্লাস, একটি সাইজে একই মাপের, 3টিতে একই পরিমাণ, একটাতে জল আছে, একটাতে দুধ আছে, একটাতে ম্যাঙ্গো জুস আছে। আপনাকে মুখে 3টে স্ট্র দিলাম একই ক্যালিবারের, মুখে টানতে বললাম, কোন লিকুইডটা, কোন তরল পদার্থটা মুখে টানতে বেশি বল প্রয়োগ করতে হবে? ম্যাঙ্গো জুসে, কারণ ম্যাঙ্গো জুসের ঘনত্ব এটা সবচেয়ে বেশি, তার থেকে একটু কম লাগবে দুধে, আর সবচেয়ে কম লাগবে জলে। বুঝা গেছে? তাহলে যে কোনো লিকুইডে, যে কোনো তরল পদার্থ যার ঘনত্ব যত বেশি হবে, সেই লিকুইডকে যে কোনো পাইপ বা যে কোনো মিডিয়ার মধ্য দিয়ে সঞ্চালনা করতে, সেই পাইপের মধ্যে দিয়ে তাকে পরিবহন করতে বলটা বেশি লাগে। যে কোনো লিকুইডকে যখন কোনো পাইপের মধ্য দিয়ে চালনা করব, সে চালনা করার জন্য যে শক্তি প্রয়োজন, যে বল প্রয়োজন, সেটাই বেশি। আপনার বাড়ির 3তলা বাড়ির উপরে ট্যাঙ্কি আছে, আর পাশের বাড়ির লোকের 1তলা বাড়ির উপরে ট্যাঙ্কি আছে। আপনার বাড়িতে যদি যে হর্স পাওয়ারের মোটর দরকার, 3তলার উপরে ট্যাঙ্কিতে জল তুলবে, 1তলার উপরে যে যার ট্যাঙ্কি তার নিশ্চয় কম পাওয়ার দরকার। যত হাইট বাড়বে বল তত বেশি লাগবে। তো আমি যখন পাইপের মধ্যে দিয়ে কোনো লিকুইডকে ফেলবো বা চালনা করবো, তখন যে বল দিয়ে আমি চালনা করছি সেটাকে প্রেশার বলা হয়। আমাদের হার্টের মূল কাজ হচ্ছে গোটা দেহের সর্বাঙ্গে, ব্রেন থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা অঙ্গে প্রতিনিয়ত 1 সেকেন্ডের জন্য বাস হয়, প্রতিনিয়ত রক্ত সরবরাহ করা। যে রক্তের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা কোষের যা যা প্রয়োজন, অক্সিজেন থেকে যতগুলো নিউট্রিশন প্রয়োজন, সমস্ত ভিটামিন প্রয়োজন, মিনারেল প্রয়োজন, কার্বোহাইড্রেট প্রয়োজন, প্রোটিন প্রয়োজন, ফ্যাটি অ্যাসিড প্রয়োজন, যা যা প্রয়োজন সবকিছু রক্তের মধ্য দিয়ে ওই কোষে বা অঙ্গে যায়। ঠিক কথা? বোঝা গেছে পর্যন্ত? এখন এই চালনা করার জন্য একটা আমাদের দেহের মধ্যে একটা মেশিন আছে, সেই মেশিনটার নাম হচ্ছে পাম্পিং মেশিন বলা হয়। যেই পাম্পিং মেশিন হার্টটা প্রতিনিয়ত এভারেজ প্রতি মিনিটে 72 বার করে, প্রতিদিন প্রায় 1 লক্ষ বার। আপনার একটা গাড়ি আছে, গাড়ির ইঞ্জিন সবসময় চলছে, দেখবেন কয়েক ঘন্টা চলার পরে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আর টানতে পারবেন না। তো যদি আপনার হার্ট বন্ধ হয়ে যায়, তো বেশ 1 লক্ষ বার পাম্প করলেন, 1 সেকেন্ড রেস্ট করে আপনি বাঁচতে পারবেন? পারবেন না। একটা ছন্দে যদি বেনিয়ম ঘটে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ পর্যন্ত এই মেশিনটা, যে হার্ট মায়ের পেটে যখন 24 সপ্তাহ বা 5 মাস হচ্ছে, তখন থেকে যে হার্টের স্পন্দন শুরু হয়েছে, এসে নোট দিয়ে সেই কন্টিনিউয়াস অনবরত আল্লাহর ইচ্ছায় যে স্পন্দন হচ্ছে, হার্টের যে নিয়মিত ছন্দের স্পন্দন হচ্ছে, প্রতিদিন প্রায় 1 লক্ষ বার, মায়ের পেট থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত।
সেই মেশিন যদি একবার বলে আমি অনেক কিনেছি, অনেকবার কাম করেছি, আমি একটু 10-5 মিনিট রেস্ট করি, আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন। সেই হার্ট মূল কাজ হচ্ছে আমার দেহের সর্বাঙ্গে রক্ত সরবরাহ করা। কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। ধমনী কি আছে? গোটা দেহে অসংখ্য পাইপের মতো নমনীয় পাইপ ছড়িয়ে আছে। এটা এলাস্টিক টাইপ, প্লাস্টিক না, এলাস্টিক। প্লাস্টিক মানে কুচকাবে না, এলাস্টিক মানে কুচকাবে, ছোট হবে বড় হবে। আমরা যেমন মাঠে যেমন ওই মোটর দিয়ে জল দিয়ে যে পাইপগুলো কুচকে যাওয়া বড় হয়, ওটা যে এলাস্টিক। আর যেগুলো ওই যে ট্যাঙ্কিতে যেগুলো দেয় যে পাইপগুলো প্লাস্টিক। প্লাস্টিক সংকোচন প্রসারণ প্রসারণ সংকোচন হবে, আর এলাস্টিক সংকোচন প্রসারণ করে। তো আমাদের হার্ট, আমাদের গোটা দেহে সর্বাঙ্গে যে আর্টারি সাপ্লাই আছে, ধমনী সাপ্লাই আছে, ওগুলো এলাস্টিক পাইপ, যেগুলো যখন রক্ত যাবে তখন প্রসারিত হবে, আবার রক্ত যখন চলে আসবে নিচে সেজন্য তখন সংকুচিত হবে, মানে ছোট হবে বড় হবে, সোজা কথা। আর যে পাইপের মধ্যে যে গোটা দেহ থেকে রক্তকে হাতে নিয়ে আসছে সেটাকে বলা হয় শিরা। এইভাবে অসংখ্য কোটি কোটি শিরা আমার গোটা দেহে সর্বাঙ্গে ছড়িয়ে আছে। সেই পাইপের মধ্য দিয়ে হার্ট প্রতিনিয়ত ব্লাডকে সরবরাহ করছে। এখন নর্মালি কোনো মানুষের দেহে হার্ট 120 প্রেসারে গোটা দেহের রক্তকে সঞ্চালন করতে পারে, এবং গোটা দেহ থেকে 80 প্রেসারে রক্তটাকে হাতে নিয়ে আসতে পারে। হঠাৎ করে কোনো পেশেন্টে দেখা গেল 120 জায়গায় 200 হয়ে গেছে, মানে 120 জায়গায় করতে পারতো, এটা 200 করতে হচ্ছে, আর 80 যেটা করতে পারতো সেটাকে 150 করতে হচ্ছে, বা 120 করতে হচ্ছে। মানে ওই লোকের প্রেসার 200 হয় 100 হয়ে গেছে। তার মানে কি বুঝাচ্ছে? রক্তটা ব্লাড হয়ে গেছে, সিম্পল কথা, রক্ত হয়ে গেছে। তাহলে ব্লাড যখন ভালো হবে রক্তের প্রেসার বাড়বে, রক্ত যখন গাঢ় হবে প্রেসার তখন বাড়বে। হার্টের মূল কাজ যেটা, গোটা দেহে রক্তকে একটা নির্দিষ্ট চাপের মধ্যে দিয়ে সরবরাহ করা এবং নিয়ে আসা, সেই প্রেসারটা হার্টকে বেশি বল দিয়ে করতে হচ্ছে। যেমন আমি যে প্রেসারে মুখ দিয়ে পানিটা টানতে পেরেছিলাম, ঠিক তেমনি হবে ওই তার থেকে একটু বেশি প্রেসারের দুধ, তার থেকে আরেকটু বেশি প্রেসারের ম্যাঙ্গো জুসটা কিনেছিলাম, তেমনি হবে হার্টকেও আমাদের রক্তের যত গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়বে, ঠিক তেমনি হবে আস্তে আস্তে বল বা প্রেসার বাড়িয়ে রক্তকে সঞ্চালন করতে হবে। এইভাবে রক্তের প্রেসার, রক্তের ঘনত্ব যত বাড়বে আস্তে আস্তে বাড়বে। আর যখন হার্টকে বেশি বলের কাজ করতে হবে, যেমন আমরা জিমে ওয়েট শিফট করে যেমন হাতের মাংসপেশি খোলায়, হার্টকে যখন বেশি বলে কাজ করতে হবে, হার্টকে আরো ছোট হয়ে থাকবে, আরো বড় হবে। আর হার্ট যখন একবার বড় হবে তখন হার্টে নানাবিধ সমস্যা একের পর এক তৈরি হবে। এখন আমার বিষয় হলো, তাহলে আমি এই যে শিরাগুলো রক্ত প্রেসার বেড়ে গেল, তাহলে পাইপটাকে বড় করলে প্রেসারটা কমে যাবে। যে পাইপে রক্ত যাচ্ছিল সেই পাইপটা যদি বড় করি তাহলে প্রেসারটা কম পাওয়া যাবে, কারণ ব্লাড ডেন্সিটি ঠিক থাকবে, মানে বড়ই থাকবে, কিন্তু যদি ভলিউম বেড়ে গেল তাহলে প্রেসারটা কমে যাবে। তাহলে আপনার যতগুলো ওষুধ খাইতে চায়, অ্যামোলোডিপিন থেকে, টেমপিসাইড থেকে, অল্পোসাইড, যত রকমের ওষুধ আছে, সমস্ত ওষুধের মূল কাজই এই জায়গায় যে কোনো পাইপকে বড় করা। যতক্ষণ ওই ওষুধের অ্যাকশন থাকবে ততক্ষণ পাইপ বড় থাকবে, ততক্ষণ প্রেসার নামবে, প্রেসার ঠিক থাকবে। ওষুধ খাওয়া বন্ধ করবেন, বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, তারপরে সকালে প্রেসার আবার দেখতে হবে। চিকিৎসাটা হলো না। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ বলছেন যে আল্লাহ এমন কোন রোগ পাঠান না যার চিকিৎসা পাঠান না। যখন কোন রোগের সঠিক ওষুধ প্রয়োগ করা হবে তখন সেই রোগটা নিঃশেষ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনি এমন একটা রোগ দেখান যে পেশেন্টটা, যে রোগীটা, যে রোগটা প্রেশার রোগী, তখন পেশেন্টটা প্রেশার থেকে মুক্ত হয়ে গেছে। এমন একটা কারণ রোগে আছে, এক্সাম্পল আছে, অথচ দেখবেন সে হয়তো কার্ডিওলজিস্টকে দেখায়, ওনার হার্টের ডাক্তারকে দেখায়, প্রেশার নিয়ে পড়াশোনা করছে এমন ডাক্তারকে দেখায়। কিন্তু এমন কোনো পেশেন্ট নাই যে প্রেশার দিয়ে ভালো হয়ে গেছে।
কারণ আসল জায়গাটা আমরা আঘাত করছি না, আমরা তো পাইপগুলোকে বড় করছি, আর বড় করার জন্য যখন আমার মলগুলো আছে সেই মলগুলো রিসার্চ করছি। কিন্তু রক্তটা কারো কেন হলো সেই বিষয়ে আমাদের ভাবনা এলো এখন। এই রক্ত কারোকে যদি পাতলা করতে পারি তাহলে দেশটা কমবে এখন আমার বিষয় হলো রক্ত কারো কেন হলো, রক্ত কারো কেন হলো এমনি তো হয়, হঠাৎ করে তো হয়, আস্তে আস্তে হয়েছে, কেন হলো কি হলো। এখন আমাকে আমি কোশ্চেন করছি, আমাদের রক্তকে ফিল্টার করে কে? কারো জানা আছে? কে? কিডনি ফিল্টার করে না, কিডনি ব্লাডের ভলিউমটাকে ঠিক রাখে এবং ব্লাড ইউরিয়া দিয়ে নাইট্রোজেন যেগুলো সেগুলোকে কিছুটা পরিমাণে যখন ইউরিয়া ক্রিয়েটিন বের করতে সাহায্য করে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আমাদের বডির যে ইলেকট্রোলাইট সেগুলোকে ব্যালেন্স রাখে, ভলিউমটা ঠিক রাখে, মানে পোষক তৈরি করতে সাহায্য করে সোজা কথা। আর রক্তকে ফিল্টার করে আমি যা কিছু খাই, যা কিছু পান করি, যা কিছু কন্ট্যাক্টের মাধ্যমে, জামা কাপড়ের স্কিনের মাধ্যমে যা কিছু আমার দেহে ঢুকছে সবগুলোকে সমস্ত ক্ষতিকর জিনিস থেকে আমার অন্যান্য অঙ্গকে প্রতিহত করছে, রক্ষা করছে, ফিল্টার করছে। যে অঙ্গটা আছে আগে বলেছি যে অঙ্গের 2000টা কাজ আছে তার মধ্যে একটা কাজ হচ্ছে লিভার ফিল্টার করা। রক্তকে ফিল্টার করা লিভার একটা ভিজুয়াল 6টা ফিজিওলজিক্যাল ফাংশন মধ্যে একটা লিভার। প্রতিনিয়ত লিভার আমার রক্তকে সবসময় ফিল্টার করছে। ঠিক মারা যেমন বোনেরা যেমন চায়ের সসপ্যানে জল নিয়ে চিনি নিয়ে তারপর চা পাতা নিয়ে চা করার পরে ছাঁকনি দিয়ে ছাঁকে, ফলে ওই ছাঁকনিতে চা পাতা থাকে না, চায়ে ওই চায়ে লিকারটা থাকে কিন্তু চা পাতা থাকে না। তেমনি হবে যেগুলো যা কিছু আমার বডিতে চলছে সব কিছু একটি জিনিসটা বডিতে কাজে লাগবে, অবাঞ্ছিত জিনিসগুলো লিভারের উপর দিয়ে আমার বডিতে বেরিয়ে যাবে। এবার যখন লিভার যত বয়স বাড়বে, লিভারে যত বেশি বেশি ট্রমা হবে, কেমিক্যাল ট্রমা, ফিজিওলজিক্যাল ট্রমা, আদার যে কোনো ট্রমা যত বেশি হবে লিভার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এই দুর্বল আমি আগে বলেছি আমাদের খাবারের মধ্যে যে বিষগুলো ঢুকছে যেগুলো প্রতিনিয়ত আমাদের লিভারে কণায় কণায় জমছে, বিন্দুতে বিন্দুতে সিদ্ধ হয়, যেভাবে জমতে জমতে একটা সময় গিয়ে লিভারের যখন ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে তখন লিভারের একটা একটা করে কাজ নষ্ট হবে। একটা সময় গিয়ে যখন লিভারের প্রচন্ড স্ট্রেস তৈরি হবে, প্রচন্ড চাপ তৈরি হবে, যখন লিভার নর্মাল কাজ করতে পারবে না, যার কাজ করার কথা ছিল 100 সে হয়তো 70 করছে, 60 করছে, 50 করছে, তখন লিভারের যে নর্মাল কাজ সেগুলো আস্তে আস্তে হ্যাম্পার হবে। ফলে যে ফিল্টার কাজ করছিল ফিল্টারটা 100% করতে পারবে না, তখন কিছু কিছু ইম্পিউরিটি সেগুলো কিছু কিছু অবাঞ্ছিত জিনিস যেগুলো ক্ষতিকর সেগুলো যখন হেপাটিক ভেন দিয়ে আস্তে আস্তে ব্লাডে যেতে শুরু করবে। এই ব্লাডে যেতে যখন শুরু করবে আস্তে আস্তে রক্তের ঘনত্ব, যেমন 1 গ্লাস জলে যত আপনি চিনি খাবেন, যেমন মিষ্টি দোকানে দেখেন সেরা করা, ওই যে মিষ্টি যখন ভেজে যখন জল দিয়ে হাঁড়িতে দেয় চিনি চলে, ওইখানে চিনি ঢালতে 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 একটা গাঢ় করে দেবে, ঠিক না? হয়ে যাবার ঠান্ডা গেলে শক্ত হয়ে যাবে। তো আমি যত বেশি পরিমাণে চিনি ঢালবো ওই গ্লাসের জলে, যত ঢালবো ওই চিনির ওই পানির ঘনত্ব আস্তে আস্তে বাড়বে। তো লিভার যত দুর্বল হয়ে পড়বে তত বেশি পরিমাণে লিভার থেকে আমার কমার জন্য কেমিক্যাল রক্তে আসতে শুরু করবে। রক্তে আসতে যত বেশি শুরু করবে আস্তে আস্তে ব্লাডের ডেন্সিটি বাড়তে লাগবে। এই বাড়তে লাগলে আপনার সমস্যা শুরু হয়ে যাবে। এখন আমার বিষয় হচ্ছে লিভার ফিল্ট্রেশন করতে 100% ফিল্ট্রেশন করতে কেন পারছে না? তাহলে আমি এটাকে হিটোলজি কাজ করব, লিভার কাজ করতে পারছে না এই জন্যই লিভার আমাদের খাবার এবং পানির মাধ্যমে, আমাদের কন্টিনিউয়াস লাইফ স্ট্রেসের মাধ্যমে, আমাদের খারাপ চিন্তার মাধ্যমে, খারাপ চিন্তা কিভাবে আমাদের লিভার ক্ষতি করছে সেটাও বলছি। এই সমস্ত নানাবিধ জিনিস 23 রকমের জিনিস আছে, 23 রকম ফ্যাক্টর আছে যেগুলো আমার লিভারকে কন্টিনিউয়াস ক্ষতিগ্রস্ত করছে, যেগুলো আমার জীবনে মানসিক সোল, হার্ট এবং ফিজিক্যাল স্পিরিটে যদি কোনোভাবে প্রভাব ফেলে লিভার আস্তে 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 ক্ষতিগ্রস্ত হবে। এখন যেটা বর্তমানকালে সবচেয়ে বেশি প্রত্যেকটা মানুষের দেহ আছে, প্রত্যেকটা বাড়িতে আছে, কিভাবে আছে? আমাদের মনের প্রভাব কিভাবে করতে পারে লিভারে?
শোরুমে যাই, একটা এক্সাম্পল, অনেক রকম জিনিস আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অনেক শিক্ষার বিষয় আছে। আপনি বাড়িতে একটা শোকেসে জামা রাখবেন, নিচে গুজে প্রথমে আপনাদের না দিয়ে দেখবেন জামাটা হয়তো বছর নষ্ট হয়ে যাবে। কিন্তু শোরুমে যদি কোনো জায়গায় করতে যান, মানে কোনো শোরুমে বা দোকানে কাপড় দেখবেন 10 বছর 5 বছর থাকে। তো সেই শোরুম থেকে আমরা যখন নতুন পছন্দের জামা কাপড়, শাড়ি, ব্লাউজ বা সালোয়ার কামিজ নিয়ে এসে প্রথমে খুব সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে, কাচাকুচি তো না করে প্রথমে আগে তাকে একসাথে করবি, গায়ে ভালো করে পরা করে ময়লা আমি যখন কাচি তখন আবার স্ত্রীকে আনতে হবে। আপনি ওই যে না কেটে বলবেন, তার জন্য আপনার যে কথা বলতে হলে আপনার আগে ওই যে কোনো নতুন জামাতে প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড দেওয়া থাকে। আমি আগে বলেছি যে কোনো ফাঙ্গিসাইডে 60 থেকে 80% হেভিমেটাল থাকে, মার্কার থাকে, কপার থাকে, রেড থাকে, জিঙ্ক থাকে। রিসেন্টলি আইআইটি খড়গপুর থেকে যে ডিরেক্টর একটা রিসার্চ পেপার বের করেছেন যে প্লাস্টিকের কাপড়ের ভিতরে একটা কোটিং আছে, যেখানে হালকা প্লাস্টিকের কোটিং আছে, ওখানে জিঙ্ক থাকে, লেড থাকে, মার্বেল থাকে এবং আপনার কপার থাকে। কোন লিকুইড যদি ঘন উত্তপ্ত লিকুইড, তো হট লিকুইড যদি 10 থেকে 15 মিনিট থাকে, ওই সমস্ত হেভি মেটাল গুলো জলে চলে আসবে, চায়ে চলে আসবে, সেটা এবং যে কোনো হেভি মেটাল ভয়ঙ্কর ভাবে ক্ষতি করে। হেভি মেটালের কত রকমের ক্ষতি আছে আমার একটা লিখা আর্টিকেল আছে, সেটা দেখতে পারেন। আমার askpadas.com এর ওয়েবসাইটে প্রায় 56টা আর্টিকেল আছে এই বিষয়ে। স্বাস্থ্য সমস্যার জন্য ভয়ঙ্কর হুমকি হেভি মেটাল, এটা সম্পর্কে লেখা আছে। তো আমি যেটা বলতে চাইছি যে এই সমস্ত জিনিসগুলো মডার্ন লাইফস্টাইল দেওয়ার করতে গিয়ে আমাদের কন্টিনিউয়াস নানাবিধ জিনিস আমার দেহের মধ্যে ঢুকছে, যেগুলো আমি জানতেই পারছি। এই ফাঙ্গিসাইড যুক্ত কাপড়টা আমি প্রতিদিন 1 সপ্তাহ ব্যবহার করার পরে এই যে কন্ট্যাক্টের মাধ্যমে স্কিনের মধ্যে যে আমার দেহে ঢুকলো, সেগুলো তো লিভারে ঢুকতো, লিভারকে ক্ষতি করলো, আপনি বুঝতেই পারলেন ইমিডিয়েটলি এফেক্ট হয়ে যাবে না। কিন্তু এই অভ্যাসে থাকলে একটা সময়কে তার একটা কিছুটা অংশ আপনার দেহে ক্ষতি করছে। এরকম ভাবে 23 রকমের জিনিস আছে যেগুলো পাখিতে আমার তার খাবারের মধ্যে দিয়ে পেস্টিসাইড, হার্বিসাইড, চিরমোকন, এটা খুব ভাইটাল। এই সমস্ত জিনিসগুলো আরেকটা জিনিস বলে রাখি খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে এখন যেমন 2020 সালে করোনা নামক ভাইরাস 2019 সালের অক্টোবরে চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে আজকে গত 1 বছর 10-11 মাসে গোটা পৃথিবী ছড়িয়ে গেল। 1920 খ্রিস্টাব্দের দিকে একটা ভাইরাস ছড়িয়েছিল, এক্সপ্লোশন হয়েছিল, সেটা হচ্ছে এপস্টাইন বার্গ ভাইরাস। এবং আজ 100 বছর পর, 120 বছর পর এমন কোন ব্যক্তি নাই যার দেহে ভাইরাসটা নাই। প্রত্যেকের দেহে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ বা বিভিন্ন স্টেজ আছে। আমার দেহ আছে, আপনার দেহ এখন সিমটম বলতে লাগলে আপনি বলেন আমার দেহে আছে। কিন্তু এই ভাইরাসটা কি দুর্বল করতেছে এবং রোগ দেবে, এই ভাইরাসকে ফিটিং করে, এই ভাইরাসকে শক্তিশালী করে দেহের মধ্যে এমন যে কোনো খাবার খেলে, এমন যে কোনো কেমিক্যাল আমাদের দেহের মধ্যে ঢুকলে ভাইরাসটা বেশি শক্তিশালী হবে এবং নানা সমস্যা তৈরি হবে। এখন আমাদের প্রেশার এইভাবে বেড়ে এই লিভারের সমস্যা থেকে আস্তে আস্তে প্রেশারের সমস্যা, প্রেশার থেকে আস্তে আস্তে হার্টের সমস্যা, যেমন অনেকে বুকে ধরপড় করে, কিছু হলে খুব ধরপড় করে, হার্ট পাস হলো অনিয়মিত চলে। এটা কিন্তু ওই হেভি মেটাল এবং এই সমস্ত ভাইরাসের প্রোটিনগুলো যখন ব্লাডে সার্কুলেট করে, ভালো যখন আটকে যখন তাকে ফেলার চেষ্টা করে। যেমন একটা নেট দিয়ে যখন মাছ ধরে, ছেলেরা দেখবেন কোনো মাছ যখন ফাঁকে আটকে যায়, ছোট ছোট ধরার চেষ্টা করে। ওইরকম ভাবে যখন হাত দিয়ে যখন ওই আটকে যাবে ফিলামেন্টটা, তখন হাতের ভাবটা চাকরি গেলে তখন পাম্পগুলোকে বের করার চেষ্টা করি, তখন ক্যালকুলেশন ফুটবল পারবে। তো আমাদের যাবতীয় অসুখের গোড়া কিন্তু লিভার, আর লিভারের ক্ষতি করার গোড়া হচ্ছে আমাদের স্বভাব এবং চরিত্র এবং মানসিকতা। এখানে মোটামুটি 100-200 জন লোক আছে, প্রত্যেকের মাথায় চুল আছে, প্রত্যেকের মাথায় দুপাশে দুটো কান আছে, সামনে দুটো চোখ আছে, নাক আছে, দাঁত আছে, দুটো হাত আছে, পা আছে,
মানে অবয়ব থেকে বোঝা যাচ্ছে সবাই মানুষ, সবাই কিন্তু মানুষ, সবার কিন্তু চেহারা একরকম নয়, সবার কাজ মানসিকতা একরকম নয়। আমাদের দুটো কিডনির উপরে ছোট 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 ওই সিমের বীজের মতো গ্ল্যান্ড আছে, যারা মেডিকেল সায়েন্সের ছাত্র আছে জানে, সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। এই গ্ল্যান্ড থেকে 3 ধরনের হরমোন তৈরি হয়। একটা তো গাড়ি আছে, গাড়ির সমস্ত পার্টস ওকে, কোনো পার্টসের কোনো ডিপেন্ড নেই, গাড়িতে তেলই নেই, চলবে গাড়ি? গাড়িতে তেলই নাই, আপনার পেট্রোল বা ডিজেল যাই চলো, কোনো তেলই নাই, গাড়ি কি চলবে? 1 মিনিটও যাবে না। আপনার চোখ, কান, হাত, পা সব ওকে, কিন্তু আপনি তো একটা শক্তিতে চলছেন, সেই শক্তিটা কোথায় আছে? সেই শক্তিটা কোথায় আছে? সেটা আমার খাবারের মধ্যে গ্লুকোজ সোর্স থেকে আসছে, তো সেটাকে কোন দিকে ডিরেক্ট করতে হবে, কোন দিকে ডাইভার্ট করতে হবে, কোন দিকে বেশি চালনা করতে হবে, সেটা ঠিক করে আমাদের ওই গ্ল্যান্ড থেকে তৈরি হওয়া হরমোন। তার মধ্যে একটা হচ্ছে এপিনেফ্রিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। যে হরমোনটা আমরা মনে করি এক রকমের, এটা আমি বলে দিচ্ছি ডাক্তার ভাষা, আমরা মনে করি এক রকমের, কিন্তু সেটা 56 রকমের। তার আবার 2 রকম ভাগ আছে, 23 রকমের ভাগ, না 28 রকমের ভাগ। যেরকম ঠিক অপোজিট, ধরুন একটা লোক খুব উদার, খুব মহৎ, আর একটা লোক খুবই কৃপণ, খুবই সংকীর্ণ মনে, দুটো বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টো। তাহলে এই দুটো বৈশিষ্ট্যের জন্য সম্পূর্ণ অপোজিট টাইপের হরমোন সিক্রেশন হবে। এই হরমোনগুলো 56 রকমের হরমোনের 56 রকমের মানসিক চিন্তার উপরে ডিপেন্ড করে 56 ধরনের সিক্রেশন। এই 28 রকম যেটা খারাপ চরিত্রের অধিকারী, কোনো ব্যক্তির মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, অহংকার, দুশ্চিন্তা, মানুষকে মিথ্যা কথা বলা, তারপরে হচ্ছে আপনার যত রকমের খারাপ গুণ আছে যদি থাকে, এই নির্দিষ্ট টাইপের ক্ষতিকর এক্সপ্রেশন হবে, যেগুলো প্রচন্ড টক্সিক এবং অ্যাসিডিক, যেগুলো আমার প্রত্যেকটা কোষকে, যেমন রান্না করতে গিয়ে মেয়েরা যেমন হাতে যেমন গরম জল পড়লে বা তেল পড়লে ঝলসে যায়, সেরকম আমার প্রত্যেকটা কোষ ঝলসে। আর যদি কোনো ব্যক্তি চরিত্র উন্নত মানের হয়, চিন্তা ভাবনার উৎকৃষ্ট মানের হয়, উদার হয়, মহৎ হয়, তার যে হরমোনটা সিক্রেশন হবে সেটা উৎকৃষ্ট টাইপের, যেটা নিউট্রাল, এটা প্রত্যেকটা কোষকে এনহান্স করবে, শক্তিশালী করবে। যেমন আপনি চারিদিক দিয়ে সাজানো সুন্দর একটা বাগানের মধ্যে হেঁটে যাচ্ছে সকালবেলা, মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। কেউ পাহাড়ে যায়, কেউ দীঘা যায়, কেউ জঙ্গলে যায়, মনটা ভালো করে দিল তো সেখানে গিয়ে মন ভালো করে, ওই হরমোনটাই মন ভালো করে, ওই হরমোনটাই ভালো করে। ওই উৎকৃষ্ট হরমোনটা প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা কোষকে একটা পজিটিভ ইফেক্ট করে। তো একটা ওই ফুলের বাগানের মধ্যে হাঁটতে যে মনটা যে ভালো হয়ে যাচ্ছে, সেই ফিলিংসটা তৈরি হচ্ছে। এখন যদি আপনার সামনে হঠাৎ করে একটা সাপ পড়ে, হঠাৎ করে একটা সামনে একটা অজগর সাপ বা একটা খড়ি সাপ পড়ে গেল, তাহলে কি হবে? আপনি সঙ্গে সঙ্গে কাল ঘাম ছুটে 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 বেড়াবেন। এই যে সঙ্গে সঙ্গে আপনার দেহের মধ্যে পরিবর্তন হয়ে গেল, এটা কি করবে? এটা হরমোনে তৈরি। এই হরমোনটা আমাদের দেহে ফাইট অ্যান্ড ফ্লাইট করে কাজ করে। যখন আমার দেহের প্রয়োজন সঙ্গে সঙ্গে আসবে, কাজ করতে চলবে। বেশিরভাগ একটাই সমস্যা, যেমন বাড়িতে মেহমান যদি আসে, ভালো লাগবে, মন ভালো হবে, মেহমানদের বলবো খাওয়াবো দাওয়াবো, তো মেহমান দিকেই যাবে, কিন্তু তখন অবস্থা খারাপ। মেহমান বাড়ি থেকে যাওয়ার চিন্তাই করছে না, তাহলে তখন কি হবে? তখন মনটা ভালো হতে হবে, খারাপ লাগবে। তো এই হরমোনটা আমার দেহে মেহমানের মতো কাজ করে, ফাইট অ্যান্ড ফ্লাইট করে কাজ করে। যখন দেহে যখন যে সিচুয়েশন তৈরি হবে, সেই সিচুয়েশনকে ওভারকাম করে যা কাজ করে পরে দেখে কি দিয়ে বাঁচতে চলবে। এখন যদি এই হরমোনটা কন্টিনিউয়াস আমাদের মধ্যে থাকে, তখন সমস্যা হবে। আমরা এখন যে মজার লাইফ করে জীবনযাপন করছি, সব সময় স্ট্রেস, কাজের ক্ষেত্রে স্ট্রেস, পড়াশোনার ক্ষেত্রে স্ট্রেস, পরিবারের স্ট্রেস, স্বামীর অত্যাচার, বইয়ের গঞ্জানি, কত রকমের চাপ।
ব্যবসার চাপ, মানে নানা রকমের চাপ, কন্টিনিউয়াস স্ট্রেস থাকার জন্য এই হরমোনটা কেমিক্যালি আমাদের মধ্যে অল্প পরিমাণে হলেও সবসময় থেকে এই টক্সিক অ্যাসিডিক লেভেলটা সবসময় থাকলে প্যানক্রিয়াস, লিভার, হার্ট, কিডনি, মাংসপেশি, জয়েন্ট, নার্ভ টিস্যু, ব্রেন টিস্যু প্রত্যেকটা কোষকে যা অ্যাসিড যেমন আমাদের সেলগুলো পুড়িয়ে দেয়, যেমন উত্তপ্ত জলের ফলে যেমন স্কিনকে পুড়িয়ে দেয়, ওইরকম প্রত্যেকটা কোষকে নষ্ট করে দেয়। এই জন্য স্ট্রেস থাকবে, যদি কোনো ব্যক্তির স্ট্রেস থাকে সেই ব্যক্তি অল্প বয়সে সুগার হবে, অল্প বয়সে প্রেশার হবে, অল্প বয়সে গায়ে গায়ে ব্যথা হবে, ঘুমের সমস্যা হবে, ওবেসিটির সমস্যা হবে, নানান সমস্যা হবে। তাহলে মনের চিন্তা ভাবনার প্রতি মানে আমার মনের মানসিকতা উৎকৃষ্ট চরিত্রের গুণাবলীর সাথে শরীর সুস্থ রাখার ভালো সম্পর্ক রয়েছে। কোনো ব্যক্তি যত যে ব্যক্তি যত উন্নত মানের উন্নত চরিত্রের হবে সেই ব্যক্তির শরীর স্বাস্থ্য তত ভালো হবে। তাহলে আমার শরীরের সঙ্গে হার্টের সম্পর্ক, আমার চরিত্র যদি ভালো হয় আমার দেহ মন দুটোই ভালো হয়। কোনো ব্যক্তি যদি সত্যিকারের উপর ভালো হয়, ভিতরের মধ্যে যদি মুনাফিকি থাকে তার শরীরে আপনি বলতে দেখবেন, সার্ভেটা দেখবেন, সব কাজ দেখবেন, তো চোখ থেকে বোঝা যাবে আপনি ভালো। তাহলে আমাদের বর্তমানকালে এই মানসিক দুশ্চিন্তার জন্য বা মানসিক অস্থিরতার জন্য, স্ট্রেসের জন্য, পাশাপাশি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য, যত রকমের খারাপ গুণ আমাদের মধ্যে আসার জন্য আমাদের দেহের সমস্যা, আমাদের মনের সমস্যা, ইহকালের তো হচ্ছেই, পরকালে আমাদের নিশ্চয় পাবো না সেটা সম্ভব। তাই আমাদের ইহকালেও বাঁচার জন্য পরকালেও বাঁচার জন্য আমি তো পরকালে এই দেহটাকে, এই মনটাকে শান্তিতে রাখার জন্য জানা যেতে চাই নাকি? এই দেহটাকে, মনটাকে যাবতীয় অসুখ থেকে, যাবতীয় শাস্তি থেকে, যাবতীয় বিপদ থেকে, যাবতীয় দুঃখ থেকে, যাবতীয় বেদনা থেকে, যত থেকে বাঁচার জন্য জানা যেতে চাই। জানা তো সুখের জায়গায়, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে বেদনা নাই, যেখানে শাস্তি নাই, যেখানে কোনো অসুখ নাই। আর জান্নাত যেখানে সবসময় অশান্তি, সবসময় যন্ত্রণা, সবসময় জ্বালা পোড়া, সবসময় অসুখ। তো পরকালে তো আমি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য তো আমার যত এই দেহ এবং মনকে সুস্বাস্থ্য রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আমার এই লোকের যাবতীয় প্রচেষ্টা, ওই একই প্রচেষ্টা কিন্তু ইহকালেও ত্যাগ করি, ইহকালেও শান্তিতে এবং সুখে থাকার জন্য যাবতীয় প্রচেষ্টা করতে হবে। কিন্তু ভাবধারা পরিবর্তন করে কিরকম বলে আমরা যে শান্তি পাওয়ার জন্য ইসলাম ধর্মকে বেছে নিয়েছি আমাদের জীবনের যাবতীয় অবলম্বন হিসাবে, ঠিক ওই ইসলামের অবলম্বনের মাধ্যমেই, ইসলামের নিয়মের মাধ্যমেই, ইসলামের অনুশাসনের মাধ্যমেই যে শান্তি পরকালে পাবো ওই শান্তি ইহকালে পাবো। কিন্তু পথটা জানতে হবে, পথ বলতে জানতে হবে। ঠিক এই জায়গাতেই আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 7-8 বছর থেকে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটাই সফল। সেই জায়গায় এখন ডাক্তার রিসেন্টলি আমার সাথে যুক্ত হয়েছে এই কাজের বিষয়ে, আলহামদুলিল্লাহ ওয়েলকাম। আমি যেটা বলতে এখন এই যে রক্ত গাঢ়, তো এই আপনাদের একটা হাদিস আছে, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রক্তকে গাঢ় হতে দিও না, তোমরা তোমাদের রক্তকে গাঢ় হতে দিও না, গাঢ় রক্ত তোমাদের মেরে ফেলবে। কথাটা খুবই ইম্পর্টেন্ট। রক্ত গাঢ় হলে কি হতে পারে? প্রেশারটা একটা বললাম, আর কি হতে পারে? একটা ড্রেন আছে পাশাপাশি আপনার, ড্রেনটা ধরুন একদম নোংরা নেই, আবর্জনা নেই, প্লাস্টিক নাই, ওরা পরিষ্কার যাবে, সুন্দরভাবে যাবে। এখন ওই ড্রেনে প্লাস্টিক, আবর্জনা, নোংরা জমে জলই যাচ্ছে না, তাহলে কি হতে পারে? ড্রেন ভর্তি হয়ে যাবে, পোকামাকড় বাড়বে, মশা বাড়বে, মশার কামড় খাবে, ম্যালেরিয়া হবে, জল থাকলে বাড়িতে আসবে, গন্ধ শুনবে, অনেক কিছু ঝামেলা হতে পারে। তো আমার রক্ত যখন একটু গাঢ় হবে
তাহলে যে কোনো জায়গায় তো রক্ত সাপ্লাই তো কম হচ্ছে, প্রেশার তো বাড়ছে, উপস্থিত বিভিন্ন নিউট্রিশন অক্সিজেন, সেই জন্য যে কোনো কোষ যে কোনো অঙ্গ অক্সিজেনের লেভেলটা কমে যাবে। অক্সিজেন লেভেল যখন কমে যাবে তখন সেখানকার পিএইচটা কমে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে। অ্যাসিডিক যখন হয়ে যাবে তখন সেখানে যে কোনো মাইক্রোবসের বৃদ্ধি হয়ে যাবে, তখন তার ইনফেকশন হওয়ার চান্স, ইমিউনিটি কমে যাবে। ব্লাডের ডেন্সিটি বাড়বে, রক্তের ফ্যাট বাড়বে, রক্তের চর্বি বাড়বে, চর্বি যখন বেড়ে যাবে তখন আবার সে একই ঘুরিয়ে আপনার অ্যাসিডিক হয়ে যাবে, তখন আবার ইনফেকশন বাড়বে। রক্তের চর্বি যখন বাড়বে তখন ওই যেমন খাসি বা মুরগি বা গরুর মাংস যখন কাটে দেখবেন হাতের চর্বি লেগে যাচ্ছে এক পাশে, তখন মাংস ওই সাপ দিয়ে তারপরে হাত দিয়ে ধুয়ে তুলতে হয়, ওই চর্বি যখন আপনার রক্ত থেকে বের আছে, রক্ত বসে থাকে বলতো ওই পাইপের গায়ে লেগে যাবে। এই পাইপের গায়ে লেগে গেছে, সেটা গায়ে লেগে গেলে তখন সেটা করতে হবে, তখন হাঁটে লাগা করে যাবে, রক্তের চর্বি বেড়ে যাবে, ব্রেন স্ট্রোক বেড়ে যাবে, পায়ের রক্ত সাপ্লাই কমে যাবে, পায়ের দিকে যন্ত্রণা হবে, তারপরে ঘুমানোর সময় শুধু পা দোলাবে, ঘুম আসতে চাইবে না, পা শিশির করবে, বিভিন্ন গাড়ে গাড়ে ব্যথা হবে। এটা যখন বেশি হবে তখন ব্লাডের ফ্যাট, সেই ফ্যাটটা কোষের মধ্যে অক্সিজেন এই কি বলে গ্লুকোজটা ঢুকতে বাধা দেবে, একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। সেটা যখন বেড়ে যাবে তখন ব্লাডে সুগার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। মানে একটা সমস্যা শুরু হলে একবার যদি বাঁধ ভেঙে যায় কোনো গ্রাম দেশ বেঁচে থাকতে পারে সবাই, বুঝতে পারলেন? তো আমাদের দেহে একের পর সমস্যা তৈরি, একটা সমস্যা শুরু হলে সেটা তো যাবেই না, বরং আরো সমস্যা ওয়েট করছে সামনে, এবং সবগুলো ওষুধের মধ্যে দিয়ে চলবে। একটা ভালো হবে যতক্ষণ না ঘোড়াটা আমরা ঠিক করবো, ঘোড়া ঠিক করলে সবগুলো আস্তে ঠিক করবে। তা আল্লাহ নবী বললেন যে রক্ত গাঢ় হলে আমাদের মেরে ফেলবে, মানে এই এতগুলো অসুখ রক্ত গাঢ় হলে আপনার দেহের সমস্যা তৈরি হবে। আল্লাহ নবী বলতে চেয়েছে রক্ত গাঢ় থেকে বাঁচার পদ্ধতি বলে দিয়েছে। রক্ত গাঢ় হলে তোমরা কি করবে? চন্দ্র মাসের 17, 19 এবং 21 তারিখে তোমরা হিজামা করবে। হিজামা তোমাদের রক্ত গাঢ়কে ঠিক রাখবে। এটা প্রথম চিকিৎসা বলে দিয়েছেন, যে চিকিৎসা সম্পর্কে সহিহ বুখারীর সাথে যে এই এমন একটা চিকিৎসা, যে চিকিৎসা পৃথিবীতে এর থেকে উত্তম চিকিৎসা নাই। তাহলে একবার যদি রক্ত গাঢ় ঠিক করা যায় আপনার তো অনেক রকম সমস্যা দূরে গেল। কিন্তু হ্যাঁ, আপনাকে যেখান থেকে লিভারের সমস্যা তৈরি হয়েছে সেটাও ডায়েট বা আদার যে সমস্ত বিধিগুলো বললাম সেগুলো আপনাকে মানতে হবে। তাই হিজামা সম্পর্কে আমাদের যে মানে কি বলে অবহেলা, উপেক্ষা, অনাসিকতা বা সেকেন্ডারি মনোভাবটা যেমন ইমান বিধ্বংসী, তেমনি বিজ্ঞান বিরোধীও। বিজ্ঞান আমরা জানি না বলে আমরা হিজামা সম্পর্কে সঠিকভাবে জানি না। হিজামার কাজই এই জায়গায়, ওই কাজই হলো রক্তের কাপড় কমানো। এইটা করিয়ে নানা রকম সমস্যা তৈরি দূর হচ্ছে, কিন্তু তার বিভিন্ন অসুবিধাতে বিভিন্ন রকম জিনিস আছে। তো মোক্ষম জিনিস যেটা বলতে চাচ্ছি, ইসলাম হচ্ছে আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইহকালের জন্য, পরকালের জন্য, দেহের জন্য, মনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সবার জন্য। তাই আমাদের ইসলাম যেমন সকল জীবনের সকল সমস্যার সমাধান, স্বাস্থ্য সমস্যার শুধু আমাদের জানতে হবে, বুঝতে হবে, সঠিকতা আছে, যতটা সম্ভব। এই কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। যদি কারো স্বাস্থ্য সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে কোশ্চেন করবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।